হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, ইয়েস, ফাইনালি তোমাদের সামনে আমরা সেই খবরটা নিয়ে চলে এসেছি যেই খবরটা শুনলে তোমাদের মন সকাল সকাল কিন্তু খুশি হয়ে যাবে। কেন? তোমরা যেই জিনিসটা নিয়ে আমাদেরকে অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে যে জেআরবিটির নিয়োগ কি হবে কি না, ইয়েস, ফাইনালি আমরা তোমাদের একটা বড় আপডেট দিতে পারবো। কারণ গতকালকে একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়ে গেছে আগরতলায়, যেটার ব্যাপারে তোমাদের সকলকে আমরা অবগত করব। ঠিক আছে, শূন্য পদগুলোতে আবার কিন্তু নিয়োগ করা হবে। কি হলো, কিভাবে নিয়োগ করবে জেআরবিটি বোর্ড, পুরো জিনিসটা আমরা ইন ডিটেলসে এক্সপ্লেন করে দেব। ঠিক আছে, গ্রুপ সি পোস্টে কিন্তু এইবার নিয়োগ প্রক্রিয়া করতে বাধ্য হবে জেআরবিটি বোর্ড। পুরো ব্যাপারটা সোজা ভাষায় আমরা এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেব। আর আরেকটা হচ্ছে তোমাদের জন্য সুখবর আছে, সেটা হচ্ছে চাকরির মেলা আবারও আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। টোটাল 82টা শূন্য পদে, 82 পোস্ট। ইয়েস, আগরতলায় নামি দামি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই মাসেই জাস্ট কিছুদিন পর। সো তোমাদেরকে এই দুটো বড় আপডেট সকাল সকাল আমরা জানিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, কুইকলি বলে দেই তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার যেই শিডিউল আছে সেই শিডিউলে তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের অনেক অনেক কিন্তু হেল্পফুল হবে। তোমরা নিশ্চয়ই জানো 2026-এ প্রচুর নিয়োগ কিন্তু লাইনড আপ আছে ত্রিপুরায়। সো প্রস্তুতি কিন্তু তোমাদের জোর কদমে নিতে হবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টে ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপরে সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে নোটস পেতে ফুল নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনে একদম আপডেটেড নোটস তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখে রাখো তোমাদের সকল জেআরবিটি প্রার্থীদের উদ্দেশ্যে আমরা একটা বড় আপডেট বলে দেই। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম বা তোমাদের যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে সেখানে সবাইকে জানিয়ে দাও। ইয়েস, সেই দিনটা কিন্তু চলে এসছে। কি চলে এসছে? ফাইনালি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ভালো করে বুঝে রাখবে, ত্রিপুরা সরকার গতকালকে ত্রিপুরা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা ছিল, যেই জাজমেন্টে বলা হয়েছিল জেআরবিটি বোর্ডকে যে তুমি আবার 430টা যে শূন্যপদ যেগুলো পূরণ করা হয়নি জেআরবিটি 1-এ, সেগুলোতে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করাও, ইন্টারভিউ নাও রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের, সেই রিট পিটিশনগুলো সেই জাজমেন্টের এগেনস্টে গভর্নমেন্ট রিট পিটিশন বা রিট অ্যাপিল কিন্তু করেছিল। ঠিক আছে, দুটো কেস, একটা হচ্ছে কিঙ্কর ভৌমিক আর একটা হচ্ছে অভিজিৎ দাস।
ঠিক আছে, এই দুটোর এগেনস্টে রিট অ্যাপিল দাখিল করেছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা। একটা হচ্ছে রিট অ্যাপিল নাম্বার 112, আর একটা হচ্ছে রিট অ্যাপিল নাম্বার 113। আজকের বড় আপডেট হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই দুটো অ্যাপিল যে করেছিল অনারেবল হাইকোর্টে, সেগুলো উইথড্র করে নিয়েছে, সেগুলো নিজেরাই উঠিয়ে নিয়েছেন, আর কোনো আর্গুমেন্টে যেতেই হয়নি সেই প্রার্থীরা কে? কিঙ্কর ভৌমিক, অভিজিৎ দাস। সেই ঐতিহাসিক জেআরবিটির রায়টা, যেটার ব্যাপারে ইন ডিটেলসে আমরা 2025-এ তোমাদের কিন্তু এক্সপ্লেন করে দিয়েছিলাম। তারপর সরকার রিট অ্যাপিল করলো। আলটিমেটলি যখন গভর্নমেন্ট বুঝে গেল যে না, এই কেসে আর কোনো হাল হবে না আমাদের দিকে, সো সময় নষ্ট না করে ওনারা রিট অ্যাপিলগুলো উইথড্র করে নিল। মানে ওনারা আর কেসটা লড়তে ইচ্ছুক না। এবারে উইথড্রর জন্য কি হবে? নিজের ইচ্ছেই যে তুলে নিলেন। যাদের এগেনস্টে করা হয়েছিল মানে কিঙ্কর ভৌমিক, অভিজিৎ দাস, ওনারা ছিলেন এই কেসের রেসপন্ডেন্ট আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা পিটিশনার। এখন ওনারা যেহেতু নিজেরাই উইথড্র করেছেন, ওনারা এখন আর সুপ্রিম কোর্টেও যেতে পারবে না। সো ফাইনালি জেআরবিটির মানে বোর্ডের যেই কেসটা, সেটার যে রায় দিয়েছিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 2025-এ, সেটাই মেনে এখন আবার কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে জেআরবিটি বোর্ডকে। কোনগুলো? জেআরবিটি 1-এর 430টা শূন্য পদে। ইয়েস, আর কোনো রাস্তা নেই গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে এগুলোকে আটকে রাখার, আর কোনো রাস্তা নেই। আজকের বড় আপডেট, ভিডিওটা শেয়ার করে সমস্ত প্রার্থীদেরকে কিন্তু এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দাও। দুটোই রিট অ্যাপিল 112, 113 2025-এর উইথড্র করে নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ওনারা উঠিয়ে নিয়েছেন। দে ডোন্ট ওয়ান্ট টু ফাইট দ্য কেস এগেইন, কারণ ওনারা বুঝে গেছেন যে এটা ফাইট করলেও আলটিমেটলি আমাদের দিতে হবে। সো কেন না আমরা আগেই দিয়ে দিই, শুধু দেরি করে লাভ নেই। অলরেডি তোমরা সবাই জানো ফিক্সড পে কেস হাইকোর্ট অফ ত্রিপুরাতে গভর্নমেন্ট হেরে গেছে, ঠিক আছে। তারপর তোমাদের সুপ্রিম কোর্টে টিএসআর, টিসিএস, টিপিএস, বয়লার ইন্সপেক্টর, সবগুলো কেস কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেরে গেছে। সবগুলো চাকরি কিন্তু অফার লেটার দিতে হচ্ছে। ফিক্সড পের কেসে এখন সুপ্রিম কোর্টে গেলেও বেশ কিছু লাভ হবে না। সো গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এই চাকরির দিকে, চাকরি প্রত্যাশীদের করা কেসে একের পর এক কিন্তু ধাক্কা খাচ্ছে। এখানে আবার ওনারা নিজেরাই কিন্তু উইথড্র করে নিল। এর মানে এটা বোঝা যায় যে গভর্নমেন্টের স্ট্যান্ড কতটা উইক ছিল এই কেসে। তার জন্য ওনারা কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা প্রথম যেটা হয়েছিল 2025-এ, সেটা ওনারা কিন্তু হেরেছিলেন। সো এখন জেআরবিটি বোর্ডের কাছে রাস্তা এখন একটাই আছে, যে কোর্টের অর্ডার ওনাদের মানতে হবে। কোন অর্ডারটা? এই কিঙ্কর ভূমিকার অভিজিৎ দাস যে কেসটা জিতেছিলেন, সেই জেতার কেসের অর্ডারটা মেনে জেআরবিটিকে আবারও 430টা শূন্য পদে যেই নিয়োগ করার যে প্রক্রিয়া, সেটা আবার রিইনিশিয়েট করতে হবে। এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে হবে। দিস ইজ এ বিগ উইন ফর অল দ্য ক্যান্ডিডেটস, গুড নিউজ ফর অল। আর এখন আরেকটা হচ্ছে, এখন কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026-এ জাজমেন্ট দিয়েছে, ফিক্সড পে প্রথা ত্রিপুরার থেকে বাতিল করে দিয়েছে। আর এখন এই 430টা শূন্য পদ যদি পূরণ করাও হয়, এদের মতো ভাগ্যবান আর কেউ হবে না। কেন? কারণ এই 430টা শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া যখন কমপ্লিট হবে বাই জেআরবিটি বোর্ড, ডাইরেক্টলি রেগুলার পে স্কেলে এদেরকে জয়েন করাতে হবে, ফিক্সড পেতে কিন্তু জয়েন করাতে পারবে না। আমরা কুইকলি দেখে নেব এই দুটো কেস অ্যাকচুয়ালি কী ছিল। ইন ডিটেলসে আমাদের ভিডিও দেওয়া আছে, 2025-এ আমরা দিয়েছি। তবুও তোমরা যারা জানো না, কুইক স্ন্যাপশট আমরা একটা দিয়ে দিচ্ছি দুটো কেসের, ঠিক আছে। বেসিক্যালি দেখো দুটো কেস, একটা হচ্ছে কিঙ্কর ভৌমিক আর অভিজিৎ দাস, ওনারা ছিলেন মেইন পিটিশনার, ঠিক আছে। যিনারা একটা পিটিশন করেছিলেন, সেটা ওনাদের পক্ষে রায় গেছে গভর্নমেন্টের এগেনস্টে। সো গভর্নমেন্ট সেই রায়ের এগেনস্টে দুটো আলাদা আলাদা রিট অ্যাপিল করেছে। 112 কিঙ্কর ভৌমিক যেখানে রেসপন্ডেন্ট, 113 অভিজিৎ দাস যেখানে রেসপন্ডেন্ট। এইবার দুটো অ্যাপিল একসাথে গভর্নমেন্ট তুলে নিয়েছে, বলছে আমরা আর কিছু করতে চাই না। এখন একটাই রাস্তা, জেআরবিটি বোর্ডকে আবার 430টা শূন্য পদে নিয়োগ এখন করতে হবে, সেই অর্ডারের প্রত্যেকটা লাইন মেনে, যেটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 2025-এ কিন্তু দিয়েছিল। সেটা ছিল তোমাদের সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট। 430টা শূন্য পদ, এগুলো কোনগুলো? 430টা যেগুলো জেআরবিটি 1-এ খালি গেছিল। ওনারা বলেছিলেন সুইটেবল ক্যান্ডিডেট নেই,
তার জন্য খালি গেছিল। সো এগুলোকে এখন ফিল আপ করতে হবে। ফিউচার কি, ভবিষ্যৎ কি, এই কেসগুলোর এখানেই নিষ্পত্তি, কারণ গভর্নমেন্ট নিজেরাই উইথড্র করেছে। সো ওনারা এখন সুপ্রিম কোর্টেও যেতে পারবেন না। সো গভর্নমেন্টের এখন ত্রিপুরা হাইকোর্টের আগের জাজমেন্ট ফলো করতে হবে। জেআরবিটির কাছে এখন আর কোনো রাস্তা নেই, বা গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আর কোনো রাস্তা নেই এই 430টা পোস্টে নিয়োগ প্রক্রিয়া করা ছাড়া। ঠিক আছে, নতুন রিক্রুটমেন্ট প্রসেস হবে এই 430টা জেআরবিটি 1-এর শূন্য পদে নিয়োগের জন্য। বেসিক্যালি কেসটা কি হয়েছিল দেখো, বলে রাখি কুইকলি। ঠিক আছে, জেআরবিটি মানে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড 27 নভেম্বর 2020 বিজ্ঞাপন দেয় 1500 এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক রিক্রুটমেন্ট করা হবে। এলডিসির জন্য যোগ্যতা ছিল মাধ্যমিক পাস, কম্পিউটার জানা থাকতে হবে, ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ডস পার মিনিট। অ্যাকর্ডিংলি সবাই অ্যাপ্লাই করেছে, মানে অ্যাকর্ডিংলি সবাই ত্রিপুরার অ্যাপ্লাই করেছে। কিন্তু আরেকটা ইভেন্ট হয়ে গেল 12ই ফেব্রুয়ারি 2021 আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়ে গেল। কি হলো, এই যে 1500টা এলডিসি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেগুলোর সাথে আরও 910টা শূন্য পদে নিয়োগের জন্য সেগুলোর সাথে অ্যাড করে দেওয়া হলো, একটা নোটিফিকেশন বের করে জেআরবিটি বোর্ড থেকে। সো এখন হয়ে গেল 1500 প্লাস 910 হয়ে গেল 2410টা গ্রুপ সি ফিক্সড পে পোস্টে নিয়োগ ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে। এই 910টা কী কী পোস্ট ছিল? এগ্রি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। তাছাড়া এলডিসি তো আছেই 1500। বারে বারে বলে রাখছি, তোমরা যারা অলরেডি জেআরবিটি 1 দিয়ে চাকরি করছো বিভিন্ন দপ্তরে, তোমাদের চাকরি আনএফেক্টেড থাকবে, কারণ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার এই 2025-এর অর্ডারই বলা আছে যারা অলরেডি চাকরি করছে এদের কিছু হবে না। দ্য প্রবলেম ইজ উইথ দ্য ভ্যাকেন্ট 430 পোস্ট। ঠিক আছে, যাই হোক, সো বেরোলো। আর এই যে বেরোলো এগুলোতে বলা হলো যে যারা অলরেডি এলডিসিতে অ্যাপ্লাই করেছে, যেটার জন্য যোগ্যতা ছিল মাধ্যমিক পাস, এদের আর নতুন করে আবেদন করতে হবে না। এদেরকে অটোমেটিক্যালি এই যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর, এগুলোর জন্য অটোমেটিক্যালি এদেরকে এলিজিবল ধরা হবে। এই জায়গাতেই হলো সমস্যা। কেন? কারণ এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট। জুনিয়র অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট, আইটিআই পাসের সার্টিফিকেট লাগে। সো এখানে কি করে একজন যিনি এলডিসিতে আবেদন করেছেন মাধ্যমিক পাশে, ওনাকে এলিজিবল মানা হবে? এটা হচ্ছে নাম্বার 1 ফল্ট। ঠিক আছে, কারণ এনসিভিটির যে ট্রেড সার্টিফিকেট সেটা দরকার হয় ইলেকট্রিশিয়ান, ফিটার, পাম্প অপারেটর ইত্যাদির ট্রেডের, এগুলোর জন্য অ্যাপ্লাই করতে। ঠিক আছে, সো গভর্নমেন্টের ভুল বা জেআরবিটি বোর্ডের ভুল এটাই হয়েছে যে ওনারা এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর সবগুলোকে একটা ইউনিট ধরেছে, ধরে কি করেছে, একটা রিক্রুটমেন্ট প্রসেস করিয়ে দিয়েছে। সো এটা কি হতে পারে যে টেকনিক্যাল পোস্ট প্লাস নন টেকনিক্যাল পোস্টের রিক্রুটমেন্ট প্রসেস একবারেই করা যায়? কোনো নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এমন হয়? এই বড় একটা লুপ হোল কিন্তু সামনে চলে এসেছিল কিঙ্কর ভৌমিকের কেসের রায়টা দেওয়ার পর। ঠিক আছে, সো এই জায়গায় সমস্যাটা সৃষ্টি হলো। আবার আরও আছে, আরও কি নিয়ম ছিল ইনস্ট্রাকশন নাম্বার 8 অনুযায়ী, যে লিখিত পরীক্ষায় পাশ করতে হলে ইউআর ক্যান্ডিডেটসকে পেতে হবে 35% মার্ক, এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসকে পেতে হবে 30% মার্ক। তারপর মোট শূন্য পদের 3 গুণ, মানে একটা পোস্ট থাকলে 3 জনকে কোয়ালিফাই করা হবে বা ইন্টারভিউতে ডাকা হবে। কিন্তু এই জায়গাতেই আর একটা বড় সমস্যা হয়ে গেল। জেআরবিটি যা করলো, জেআরবিটি কি করেছে, এলডিসি আর এই টেকনিক্যাল পোস্টগুলো মিলিয়ে, গ্রুপ সির কথা বলছি, মিলিয়ে একটা কমন মেরিট লিস্ট বের করে ফেললো। এর মানে কি? এর মানে হচ্ছে এলডিসি, পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর এই সবগুলো পোস্টের জন্য টোটাল করে যতটা পোস্ট তার 1:3 ডেকে নিল। এর মানে কি এটা হলো যে যারা এই আইটিআই সার্টিফিকেট নিয়ে পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর যে কমন আনকমনে যারা আবেদন করেছে, এদেরও 1:3 ডাকা হলো বেসড অন দ্য নাম্বার অফ পোস্ট। কারণ কেউ যদি এমন হয় যে যারা শুধু টেকনিক্যাল পোস্টগুলোর জন্য আবেদন করেছে, তাহলে তো 1:3 রেশিও পোস্ট ওয়াইজ তো তোমাদের মেনটেনই করা হলো না, যেটা জেআরবিটি একটা পুরোপুরি ভুল পদ্ধতি কিন্তু অবলম্বন করলো। সো কোর্টের সবগুলো কিন্তু হাইলাইট করে তারপরে কিন্তু কেসটা পিটিশনারদের পক্ষে কিন্তু রায় দিয়েছিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, যেটা একটা বড় জয় ছিল চাকরি প্রার্থীদের জন্য। আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন ফর এক্সাম্পল এলডিসি 10টা পোস্ট,
ঠিক আছে, পাম্প অপারেটর 10টা পোস্ট, মোট প্রার্থী তাহলে কতজনকে ডাকতে হবে রিটেন ক্লিয়ার করার পর? 60। কেন 1:3? একটা পোস্টের এগেনস্টে 3জনকে, সো 10 × 3 10 × 3 30 + 30 = 60। ঠিক আছে, জেআরবিটি ডাকলো মানে 60 বা 60 জন প্রার্থীকে। কিন্তু এই যে 60 জনকে ডাকলো, যেহেতু টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের একসাথে রিটেন এক্সাম, কমন রিটেন এক্সাম হয়েছিল, দেখা গেল এই 60 জনের মধ্যে 55 জনই এমন প্রার্থী যাদের সেই আইটিআই সার্টিফিকেট নেই, শুধু মাধ্যমিক পাস। আর পাম্প অপারেটরের জন্য দেখা গেল 5 জন শুধু কোয়ালিফাই করলো, যার জন্য পাম্প অপারেটরের 10টা পোস্ট ফিল আপ হলো না, এলডিসি সবগুলো পোস্ট হয়ে গেল। আর যার ফলস্বরূপ আমরা দেখতে পাই জেআরবিটি 1-এর রেজাল্টে 430টা শূন্য পদ কিন্তু রয়ে গেল। ওনারা বলে দিয়েছেন ডাইরেক্ট আনঅ্যাভেলেবিলিটি অফ ক্যান্ডিডেটস, অথচ ওনাদের নিজেদেরই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ভুল ছিল। ঠিক আছে, এই জিনিসটা হাইলাইট করেও কিন্তু আর্গুমেন্ট চলেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে। ঠিক আছে, আদালত কি বলল, জেআরবিটির যে ভুলগুলো ওনারা পয়েন্ট আউট করে দেখিয়ে দিল, বলল যে তুমি তোমার নিজের ভুলগুলোই এক্ষুনি শুধরে নাও, আর এই 430টা শূন্য পদ পূরণ করার আবার ইমিডিয়েট তোমরা 6 মাসের মধ্যে, 6 মাস সময় দিল, 6 মান্থের মধ্যে তুমি পদক্ষেপ নাও। ঠিক আছে, আদালত ডাইরেক্ট বলে দিল ভিন্ন ভিন্ন ধরনের যে পোস্ট মানে জেনারেল আর টেকনিক্যাল, এগুলো একসাথে মিশিয়ে দেওয়া জেআরবিটি বোর্ডের ভুল হয়েছে। কারণ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের এক ধরনের কাজ, পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটরের সম্পূর্ণ আলাদা টেকনিক্যাল কাজ। ঠিক আছে, তাই আলাদা আলাদা ওনারা বলেছিলেন, আলাদা আলাদা মেরিট লিস্ট বের করা উচিত ছিল জেআরবিটি বোর্ডের। ঠিক আছে, আরেকটা আদালত বললেন যে ক্যাটাগরি ওয়াইজ মানে ইউআর এসটি এসসি ক্যাটাগরি ওয়াইজের মানে জেআরবিটি ভুল ব্যাখ্যা করেছে। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ ছিল মানে পোস্ট ওয়াইজ, আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ওনাদের এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট বের করার কথা ছিল, মানে টেকনিক্যালের জন্য আলাদা, নন টেকনিক্যালের জন্য আলাদা। কিন্তু জেআরবিটি কিন্তু এটাও করেনি, মানে এলডিসির জন্য আলাদা, পাম্প অপারেটরের জন্য আলাদা, মাল্টিটাস্কিং অপারেটরের জন্য আলাদা, ক্যাটাগরি ওয়াইজ রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট বের করার কথা ছিল। কারণ যেহেতু দুটো আলাদা ক্যাটাগরির পোস্ট, একটা টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল। আর এই জায়গায় বলা হয়েছে জেআরবিটি যে সংরক্ষণের যেই নীতি অবলম্বন করেছে মানে রিজার্ভেশনের, সেই পদ্ধতিটাও ভুল ছিল। জেআরবিটি কি করেছে, জেআরবিটি করেছে 2410টা পোস্ট, তার মধ্যে মানে ইউআর 52%, এসটি 31%, এসসি 17%, এইভাবে ওনারা মেনটেন করেছেন, যেটা কমপ্লিটলি ভুল। ইউআর যদি 52%, এসটি 31%, মানে এসসি 17% যদি মেনটেনও করে থাকে, এটা কি ক্ল্যারিটি আছে এখানে যে এই যে ওনারা করলেন প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস এই লিস্টের মধ্যে আছে? অবশ্যই নেই। তার মানে রিজার্ভেশনেরও কিন্তু ভুল ব্যাখ্যা করেছে জেআরবিটি। প্রতিটি ডিপার্টমেন্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ আলাদা করে সংরক্ষণ নির্ধারণ করতে হবে, কোর্ট কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে। ডাইরেক্ট বলেছে পুরো রাজ্যের মোট পোস্ট একসাথে ধরে কিন্তু সেই পার্সেন্টেজটা কিন্তু করতে পারবে না জেআরবিটি। ঠিক আছে, আদালত কিন্তু পুরো রিক্রুটমেন্ট বাতিল করেনি, এটাও বলেনি যে যারা অলরেডি জেআরবিটি 1 দিয়ে চাকরি করছে এদের চাকরি বাতিল, এমনও কিন্তু কিছু বলেনি। এদের চাকরি ঠিক থাকবে। শুধু জেআরবিটি বোর্ডকে কি নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে যারা লিখিত পরীক্ষায় পাস মার্ক পেয়েছে তাদের আবার ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে ডেকে এদেরকে জিজ্ঞেস করতে হবে যে কোন পোস্টের জন্য মানে কারা যোগ্য। এমনও ক্যান্ডিডেট আছে যারা এলডিসিতেও ইন্টারেস্টেড, আবার ওদের এনসিভিটি সার্টিফিকেটও আছে, আইটিআই সার্টিফিকেটও আছে, বিভিন্ন ট্রেডে এরা টেকনিক্যাল পোস্টের জন্য ইন্টারেস্টেড। সো সেইভাবে দুটোরই মেরিট লিস্টে ওনাদেরকে কিন্তু স্থান দিতে হবে ইফ দে ক্লিয়ার দ্য কাট অফ। পোস্ট ওয়াইজ আলাদা মেরিট লিস্ট বানাতে হবে, প্রতিটি পোস্টের জন্য 1:3 রেশিওতে ইন্টারভিউতে ডাকতে হবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ আর পোস্ট ওয়াইজ আলাদা রিজার্ভেশন করে নতুন একটা লিস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু বের করতে হবে। আদালত বলেছিল 6 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সো জেআরবিটির এই বড় বড় ভুলগুলো ছিল, রিজার্ভেশন ক্রাইটেরিয়া মানেনি। ঠিক আছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের একসাথে নিয়োগ প্রক্রিয়া করেছে। একটা সাধারণ কথা দেখে রাখো, একটা টেকনিক্যাল পরীক্ষা যেটা হবে সেখানে টেকনিক্যাল কোনো কোশ্চেনই নেই, পাম্প অপারেটর মাল্টিটাস্কিং অপারেটর। সো কীভাবে যিনি এলডিসি হবেন, যিনার কাজ আলাদা, মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, ওনার কাজ আলাদা, পাম্প অপারেটরের কাজ আলাদা, কি করে ওনারা একটা কোশ্চেন পেপারে পরীক্ষা দিয়ে
রিটেন কোয়ালিফাই করলো, অ্যাটলিস্ট কিছু টেকনিক্যালও তো কোশ্চেন থাকার কথা ছিল। এখন কথা হচ্ছে কোশ্চেনে যদি টেকনিক্যাল কিছু থাকতো এলডিসির ওরা কেন দেবে? ওরা তো নন টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করেছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু ভুল ছিল, এটাই কিন্তু বলেছে। কিন্তু যাদের চাকরি হয়ে গেছে এদের চাকরিতে কোনো এফেক্ট পড়বে না। এখন যেহেতু এই রিট এপিলগুলো নিজেরাই উইথড্র করে নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের এগেনস্টে যে রিট এপিলগুলো করেছিল, এখন গভর্নমেন্টের কাছে আর সুপ্রিম কোর্টে গিয়ে এই কেসটাকে দেরি করানোর আর কোনো রাস্তা নেই। গভর্নমেন্টের এখন একটাই রাস্তা, যে জেআরবিটি বোর্ডকে বলতে হবে যে আবার তুমি ইনিশিয়েট করো, যেভাবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায়টা দিয়েছিল 430টা পোস্টের জন্য, আবার তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকো, প্রেফারেন্স জিজ্ঞেস করো, আবার ইন্টারভিউ এদের নাও, যাতে 430টা পোস্ট যাতে ফুলফিল হয়। ঠিক আছে, এটা একটা বিরাট জয় সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের সকাল সকাল আমরা এই গুড নিউজটা জানালাম। পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সেপারেট মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করতে হবে। যারা রিটেন এক্সামে পাস মার্ক পেয়েছিল সবাইকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। মানে যারা চাকরি করছে এরা ছাড়া যারা ইন্টারভিউর পর আর এগোতে পারেনি, মেরিট লিস্টে স্থান পায়নি কিন্তু রিটেন এক্সাম ক্লিয়ার করেছিল, এদের সবাইকে আবার ডাকতে হবে। তোমরা ওয়েট করো, জেআরবিটি বোর্ড থেকে এই সংক্রান্ত নতুন কোনো আপডেট এলে সাথে সাথে আমরা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার এই ঐতিহাসিক জাজমেন্টটা স্টুডেন্টসরা সবসময় কিন্তু মনে রাখবেন। আশা করছি আরও 430 জন জেআরবিটি বোর্ড দিয়ে কিন্তু চাকরি পাবে। আর এবার চাকরি পেলে ডাইরেক্ট প্রথম দিন থেকে রেগুলার। কারণ এখন যদি আবার ফিক্সড পেতে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেয় গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সাথে সাথে রিট পিটিশন দাখিল হয়ে যাবে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে। কারণ ফিক্সড পে পলিসির 2001 আর 7 মেমোরেন্ডাম ত্রিপুরায় এখন নেই। কিসের ভিত্তিতে জয়েন করাবে? প্রথম দিন থেকে রেগুলার ভিত্তিতে জয়েন করাতে হবে। সব দিক থেকে ক্যান্ডিডেটসদের জয় আসছে। আমরা আশা করছি তোমাদের জেআরবিটির চাকরি পাওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। আমরা এই সংক্রান্ত কোনো আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। তোমরা ভিডিওটা শেয়ার করে সবাইকে এই দুর্দান্ত নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, ওয়েট করো ফর দ্য নেক্সট আপডেট ফ্রম জেআরবিটি বোর্ড। উই উইল ইনফর্ম ইউ অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি আজকের নেক্সট ও লাস্ট আপডেটে। আরেকটা সুখবর, সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা চাকরির মেলা বা জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলায়। ওয়াক ইন ইন্টারভিউ ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। টোটাল শূন্যপদ হচ্ছে 82টা, 82। কোথায় হবে? শ্রম ভবন জেআরবিটি অফিসের গ্রাউন্ড ফ্লোরে। স্যালারি 13,000 টাকা থেকে 30,000 টাকা প্রতি মাসে। তোমাদের সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে ডাইরেক্ট সেখানে ওই দিন গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। আগে থেকে কিছু জমা তোমাদের করতে হবে না। দেখো কি লিখেছে, ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 7ই ফেব্রুয়ারি 2026 অফিস লেন আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গণে আগামী 7ই ফেব্রুয়ারি, ঠিক আছে, মানে 7 তারিখ ইন্টারভিউ হবে। 7ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। ভেন্যু হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, শ্রম ভবন, অফিস লেন আগরতলা, সকাল 11টা থেকে 5টা, বিকেল 5টা। ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। আজকে হচ্ছে 4ই ফেব্রুয়ারি, আর 3 দিন পর। কি কি কোম্পানি আসছে দেখে রাখো। প্রথম হচ্ছে রাম ইনফো লিমিটেড, হেল্প ডেস্ক কোঅর্ডিনেটর, 2টো পোস্ট, আগরতলায় পোস্টিং, 13,000 টাকা থেকে 15,000 টাকা প্রতি মাসে স্যালারি। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আর আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। কন্টেন্ট ক্রিয়েটার কাম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, একটা পোস্ট, আগরতলা ব্রাঞ্চ অফিসে পোস্টিং, 23,000 টাকা প্রতি মাসে স্যালারি। ব্যাচেলার ডিগ্রি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটার্স, টোটাল 9টা পোস্ট, 8টা ডিস্ট্রিক্টের জন্য 8জন, আর একটা হচ্ছে আগরতলা ব্রাঞ্চ অফিসের জন্য। টোটাল 23,000 টাকা প্রতি মাসে স্যালারি। বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইকুইভ্যালেন্ট উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। এই 3টে পোস্টে রাম ইনফো লিমিটেডের কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভালো বেতন, 13,000 টাকা থেকে 23,000 টাকা পর্যন্ত স্যালারি। তোমরা ডাইরেক্টলি ওই দিন গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। আগে থেকে কিছু তোমাদের জমা করতে হবে না। কোথায়? শ্রম ভবন জেআরবিটি অফিস আগরতলা, সেটার গ্রাউন্ড ফ্লোরে, 7ই ফেব্রুয়ারি। আর 3 দিন তোমাদের কাছে সময় আছে। নেক্সট কোম্পানি আসবে প্রোগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড, সিকিউরিটি সুপারভাইজার, 5টা পোস্ট, আগরতলার জন্য 12,810 টাকা প্রতি মাসে স্যালারি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশাররা আবেদন করতে পারবে। 25 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। তারপর সিকিউরিটি গার্ড,
10টা পোস্ট, আগরতলায় পোস্টিং, 11,082 টাকা প্রতি মাসে স্যালারি, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, ফ্রেশার এক্সপিরিয়েন্সড বোথ ক্যান অ্যাপ্লাই, 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। তারপর হচ্ছে সেলস এক্সিকিউটিভ, 50টা পোস্ট, আগরতলার মধ্যে পোস্টিং, 26,400 টাকা প্রতি মাসে স্যালারি, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, ফ্রেশার বা এক্সপিরিয়েন্স বোথ আর এলিজিবল, 35 ইয়ার্স ইজ দ্য আপার এজ লিমিট। সার্ভিস ইঞ্জিনিয়ার 4টে পোস্ট, আগরতলায় পোস্টিং, 21,400 টাকা প্রতি মাসে স্যালারি, আইটিআই পাস বা গ্র্যাজুয়েট করা থাকতে হবে, 8 থেকে 10 বছরের প্রাইভেট ভেহিকেলে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে 8 থেকে 10 বছর, আর আপার এজ লিমিট হচ্ছে আপ টু 35 ইয়ার্স। নেক্সট সার্ভিস ম্যানেজার 1টা পোস্ট, আগরতলায় পোস্টিং, 30,000 টাকা প্রতি মাসে স্যালারি, বিটেক লাগবে, বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে উইথ 10 ইয়ার্স ইন মেশিন প্রোফাইলে কাজ করার এক্সপিরিয়েন্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। টোটাল 82টা শূন্য পদে নিয়োগের জন্য ডাইরেক্টলি ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে, অন স্পট রেজিস্ট্রেশন করে ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। গুড অপরচুনিটি ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস। কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়াররাই সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড বা প্যান কার্ড, ভোটার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তোমাদের সেই কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস জেনে নেওয়ার কথা ওনারা কিন্তু বলেছেন। এই নোটিফিকেশনটা বেরিয়েছে ফ্রম দ্য ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আন্ডার লেবার ডিপার্টমেন্ট। শ্রম দপ্তর ত্রিপুরা সরকারের থেকে এই নিয়োগের প্রক্রিয়াটা কিন্তু করানো হচ্ছে। প্রাইভেট দুটো নামী সংস্থায় বেশ কিছু শূন্য পদে নিয়োগের জন্য। সবাই কিন্তু তোমরা অংশগ্রহণ করো, আর ম্যাক্সিমাম এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, সমস্ত চাকরি প্রত্যাশীর এই দুটো বড় আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, কারোর যাতে আপডেটগুলো মিস না হয়। আর ত্রিপুরার আসন্ন সমস্ত চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেল আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।